মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের সভা থেকে ডাইরেক্ট হিট করলেন কাকে না, দেশের হোম মিনিস্টার অমিত শাহজিকে। তিনি বলছেন যে অমিত শাহ একজন ভয়ঙ্কর মানুষ, তার এক চোখে থাকে দুর্যোধন, এক চোখে দুঃশাসন। তাহলে এক চোখে যখন দুর্যোধন, এক চোখে দুঃশাসন, আর বাংলায় কি চলছে? বাংলায় কি বাবর সাম্রাজ্য, বাবর রাজত্ব চলছে? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপি নেতা পীযূষ কানোরিয়া। পীযূষ দা, আপনাকে নমস্কার। এই যে মুখ্যমন্ত্রী বারংবার কেন্দ্রীয় নেতৃত্বকে, কখনো প্রধানমন্ত্রীজিকে, কখনো স্বরাষ্ট্রমন্ত্রীজিকে বিভিন্নভাবে আক্রমণ করেন, সম্প্রতি কৃষ্ণনগরের সভা থেকেও তিনি এই এসআইআর কে কেন্দ্র করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এইভাবে আক্রমণ করেছেন। কি বলবেন? এক কথা বলতে পারি, ভয়। মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। কখনো কেন্দ্রের সামনে হাত জোড় করে নমস্কার করে বলছেন যে আমাদের 7 দিন রাজ্য কিন্তু কেন্দ্র ছাড়া চলতে পারে না। আর একদিকে ভয় পেয়ে ভোটের রাজনীতি করতে গিয়ে স্টেজে পাগলু ডান্স করে যাকে তাকে আঙ্গুল তুলছে। উনি অমিত শাহজিকে আঙ্গুল তুলে দুই চোখের কথা বলছে, আগে ওনার বাম আর ডান কি আছে সেটা চিন্তা করার দরকার আছে। একদিকে উনি হুমায়ুন কবিরকে সামনে রেখে বাবরি মসজিদে ডাক দিলিয়ে এরমভাবে মুসলিম একতার চিন্তা করছেন, আর অন্যদিকে সেই দিনকেই একটা কি বলবো, একটা সকলকে রাস্তায় নামিয়ে একটা সোশ্যাল ওয়ার্ক দেখিয়ে নিজের কালচারটাকে তৈরি করার চেষ্টা করেছে। দুটোকেই মেনে নেবে না পশ্চিমবঙ্গের জনগণ। মানে বলছেন একদিকে বাবরের ফিতে কাটছে হুমায়ুন, আর একদিকে তৃণমূল সংহতি সভা করছে। একদম 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 সঠিক কথা বলেছেন। এবং বিষয়টা হচ্ছে যে এই যে মুখ্যমন্ত্রী বারংবার বলছে, এই এসআইআর কে নিয়ে বলছে এবং সরাসরি বলছেন যে তিনি কিন্তু একজনের নাম বাদ গেলে ধর্নায় বসবেন, এবং তিনি মানুষকেও, মানে জনসাধারণকেও বলছে আপনারা ধর্নায় বসুন, মানে ধর্না দিতে বলছেন, এবং যতক্ষণ না নাম আবার ইনক্লুড করা হবে ততক্ষণ ধর্না দিয়ে যান। মানে এটা কি নিছক কি ভয় থেকে? আপনার মনে হবে কিছুদিন আগে, কিছু মাস আগে আপনারা দেখেছিলেন টিভির পর্দায়, প্রেসে দেখিয়েছিল, দোলা সেন অ্যানাউন্স করছিলেন কি যে তুই 1 টাকা কামা, 75 পয়সা তৃণমূলকে দে, 25 পয়সা নিজে খা। এই যে মমতা ব্যানার্জি জনগণ বলতে যাদের বোঝান, আপনারা যাদের বলেন এই জনগণকে বলছেন, ওইসব জনগণ ফনগণ কেউ না, ওটা হচ্ছে মমতা ব্যানার্জি পোষা পয়সা দিয়ে যাদেরকে পুষে রাখছে তাদের কাছ থেকে এসব কাজগুলো করাবার চেষ্টা করে। ওই যে স্টেজে দাঁড়িয়ে বলছে না, মহিলারা আগে থাকবেন, ছেলেরা পেছনে থাকবেন, ও তো বুঝিয়ে দিচ্ছে যে গুন্ডাগার্দি কিভাবে করতে হয়। ব্যাপার হচ্ছে কিছু না, চরিত্র তো মানুষের পাল্টায় না। পয়সা হতে পারে, সিএম হতে পারেন, কিন্তু চরিত্র তো ওটাই রয়ে গেছে। এত বড় ঘটনায় অভিষেক ব্যানার্জিকে দেখা যাচ্ছে না, মানে যেটা সূত্র মারফত কানাঘুষো শোনা যাচ্ছে তিনি বিদেশে। মানে কি বলবেন, যেখানে রাজ্যে এসআইআর এর মতন ঘটনা চলছে, একদিকে বাবরি মসজিদ হচ্ছে, প্রতিস্থাপন করা হচ্ছে, ভিত পুজো হচ্ছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরুদ্দেশ। ব্যাপার হচ্ছে বেশি আওয়াজ করলে বাসন ভেঙে যায়। পরিবারে তেমনভাবে ওনাদের বাসনটা চলছে। এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে, কয়লা মাফিয়া, জমি মাফিয়া, হ্যাঁ, যে কোনো জিনিস, যে কোনো হোটেল, যে কোনো জমি প্রমোটিং করতে গিয়ে পয়দা, এই যে মদের দোকানে পয়দা, সব কিছু কোথায় উঠছে, কোথায় যাচ্ছে? ভাইপোর ঘরে যাচ্ছে। এর জন্য ভাইপো বেশি কথা এখন বলতে চাইছে না। ইলেকশন আসছে তো, যদি একটু অসুবিধা হয়ে যায়, যদি একটু বাদিক ডান দিক থেকে আমার ভিতরে ঢুকিয়ে দেয়, তো এই ভয়টা কাজ করছে, এই জন্যও বিদেশে গিয়ে বসে আছে। সামনে আসছে প্রায় 3 কোটির কাছাকাছি ভোটার নাকি বাদ যাবে এখনো পর্যন্ত এসআইআর এর যে প্রক্রিয়া তার মাধ্যমে সামনে এসছে। তাহলে কি সত্যি তৃণমূল চাপে? নিশ্চিত চাপে। ওনারা জানেন যে ওনারা 3 টার্ম থাকাকালীন কি কি চুরি করেছে। 1 নম্বর হচ্ছে, আগে তো শুধু সোনা গয়না চুরি হতো, আগে শুধু পয়সা চুরি হতো, এখন দাদু বাবাও চুরি হয়ে যাচ্ছে। আপনি ভাবুন, আপনার বাড়িতে একজন ভাড়ায় থাকতে এসছে, আপনি তার সঙ্গে এগ্রিমেন্ট করেছেন, তাকে নিজের ভোটার কার্ড দিয়েছেন, সে আপনার ভোটার কার্ড দেখিয়ে আপনাকে বাবা সাজিয়ে নিজের নামটা ছেলে হিসাবে নথিভুক্ত করে দিয়েছে। কত বড় অন্যায়! ভোটার লিস্টে নাম বাদ যাবে না? যাওয়া উচিত না? এই যে ডানকুনিতে দাঁড়িয়ে একটা মুসলিম ছেলে, একটা আমি সংবাদে কোন চ্যানেলে বেশ দেখছিলাম, যে দাঁড়িয়ে থেকে উনি বাইট দিচ্ছে যে আমার বাবার নাম আমার জামাই নিজের বাবার নাম হিসাবে প্রস্তুত করে দিয়েছে। কত বড় অন্যায়! এরপর তো যখন বাবা যখন কিছু হয়ে যাবে, ছেলে যখন অংশ চাইতে যাবে, তখন তো 2 ছেলে হয়ে যাবে। কে কাকে ছাড়বে? আবার একটা হত্যাকাণ্ড দাঁড়াবে, আবার কোর্টে একটা কেস যাবে, মমতা ব্যানার্জি পাগলু ডান্স করবে, আর ওনার নেতা দুজনের ভিতরে শর্ট আউট করতে গিয়ে পয়দা খাবে। এই তো অবস্থা পশ্চিমবঙ্গ।
এর থেকে পশ্চিমবঙ্গ বাইরে আসার জন্য তৈরি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। আগামী দিন 26-এ এর জনগণের উত্তর দেবে। মমতা ব্যানার্জি চিন্তা করবেন না, ওই পাগলু ডান্স দেখে আর কেউ আপনাকে ভোট দেবে না। তাহলে একদিকে হুমায়ুন কবির 22 তারিখ তিনি একদম ডেট মেনশন করে দিয়েছে, তিনি তার নতুন দল সেই দিন আবির্ভাব হবে। তার সঙ্গে যে মিমের যে দল তারাও নাকি যুক্ত হবে, এই বার্তা তিনি দিচ্ছেন। তাহলে সেই দল যদি আবির্ভূত হয়, মুসলিম ভোট এবং তিনি বলছেন যে 90টা সিটে আমরা মুসলিম লোক দেব, একদম ডাইরেক্ট সরাসরি তিনি সংবাদ মাধ্যমকে বলছেন যে 90টা সিটে মুসলিম থাকবে। তো যদি এইভাবে এগোয় তাহলে কি কোথাও এই যে তৃণমূলের যে একাঠা যে 30% বা 32% মুসলিম ভোটের ওপর দাঁড়িয়ে সরকার গঠন, সেটা কি কিছুটা হলেও টালমাটাল যাবে, নাকি এটাই আর একটা গেম প্ল্যান? মমতা ব্যানার্জি হচ্ছে দুমুখো সাপ, এতে কোনো বেমত নেই। একটা জিনিস বুঝে নিন, এটা মমতা ব্যানার্জির সম্পূর্ণ প্ল্যান। একদিকে উনি এই হুমায়ুনকে সামনে রেখে মুসলিম ভোট ব্যাংক একদিকে করতে চাইছেন, যেটাকে সামনে রেখে উনি তৃণমূলে হিন্দু ভোট ব্যাংক বাদ চলে যাচ্ছিল, তাই হিন্দু ভোট ব্যাংককে ফেরত আনার জন্য উনি এই হুমায়ুন কবিরকে সাসপেন্ডের একটা নোটিশ ধরিয়েছেন। আমার প্রশ্ন একটাই, যত বড় কাজ, যত বড় অন্যায়, তত বড় সাজা। যখন উনি ওকে সাসপেন্ড করলেন, তখন কেন উনি ওনার এমএলএ পদ খারিজ করলেন না? যদি উনি সেরমভাবেই হুমায়ুন কবিরকে বাদ দিতে চান, তাহলে এটা হচ্ছে একটা গিফট, যে আমি তোমাকে একটু আলাদা করলাম, তুমি তোমার দল করো, নিজে জিতে আসো, আমাদের সঙ্গে আবার সাপোর্ট দাও। এটা হচ্ছে গেম প্ল্যান, আর কোনো অসুবিধা নেই। কিন্তু আগামী দিন তো মুখ্যমন্ত্রী নির্ধারণ হবে, বা মুখ্যমন্ত্রীর সিটে কে বসবে সেটা নাকি এই 30% যে মুসলিম সম্প্রদায় তারা ঠিক করে দেবে, যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আগামী দিন মুখ্যমন্ত্রী কে হবে। এত বড় ঘোষণা করছে হুমায়ুন কবির, ও তা সে কোথা থেকে পাচ্ছে এই ঔদ্ধত্য? আপনার প্রশ্নতেই আপনার উত্তর দাঁড়িয়ে আছে। আপনি আগে ভেবে নিন যে এই 30% না, এটা 35% ভোট দিয়ে আপনি পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে চান, না আপনারাও একসঙ্গে এসে 65% একদিকে ভোট দিয়ে একটা নতুন গর্বশালী পশ্চিমবঙ্গ করতে চান? বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে বলছেন এই যে প্যাটিস কাণ্ড, আমরা জানি যে লক্ষ্যকণ্ঠে যে গীতা পাঠ হলো 5 লক্ষ কণ্ঠে, সেখানে একটি ঘটনা ঘটেছিলেন প্যাটিস কাণ্ড নিয়ে, সেটা সবাই জানে। মুখ্যমন্ত্রী গর্ব করে তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আমি ওই 3 জনকে অ্যারেস্ট করিয়ে দিলাম, মানে গ্রেফতার করিয়ে দিলাম। কি বলবেন? দেখেন, এই প্যাটিস কাণ্ডকে নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা খুব ভালো, অসুবিধা নেই। এই বার্তাটা সেদিন কোথায় গেছিল, যেদিনকে মুসলিমরা রাস্তায় দাঁড়িয়ে ওমের পতাকাটা একটা বাসের থেকে নামিয়ে দিলেন। সেটা অন্যায় ছিল না? ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, সেই মাটিতে ওমের পতাকা নামিয়ে যেতে হচ্ছে, কারণটা কি? কারণটা কি? দ্বিতীয় কথা হচ্ছে, উনার দলেরই একজন মহিলা স্টেজে দাঁড়িয়ে বলছেন কি, যে এক গঙ্গায় চান করে হিন্দুরা, এক গঙ্গায় চান করে মুসলিমরা, তাহলে গঙ্গার ধর্ম কি? আমি ওই সাইনি ঘোষকে জিজ্ঞেস করতে চাই যে যেরমভাবে আপনি গঙ্গার ধর্ম খুঁজছেন, ওই মুসলিমদের কাছে গিয়ে আপনি বন্দে মাতরম করান, জয় শ্রীরাম না দরকার নেই, আপনি ভারতের যে সংস্কৃতি গান করান, আমি আপনাকে মেনে নেব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শুয়োরের মাংস নিয়ে যদি আমরা উপস্থিত হই, তাহলে ওই শুয়োরের ধর্মটা কি সেটা আগে আমার জানা। লজ্জা লাগে না সাইনি ঘোষের? হিন্দু মেয়ে, বাড়ি জন্ম নিয়েছে, গঙ্গার ধর্ম জিজ্ঞেস করছে, মা গঙ্গাকেও বাদ দিচ্ছে না। তিনি তো শিবকেও বাদ দেননি, যাকে আমরা মহাদেব হিসাবে পুজো করি। এর জন্য তো সারাক্ষণ এরকম চিবিয়েই চলে আসছে। চিন্তা করবেন না, 34 বছরে বামপন যাওয়ার পরেও এখনো কিছু কিছু লোক লালটেনের মতন ঘুরতে দেখা যায়, কিন্তু তৃণমূল 26-এ যাওয়ার সত্ত্বেই দেখবেন একটাও আর তৃণমূলে ঝান্ডা নিয়ে হাঁটবেন না, সকাল ইউটার্ন নিয়ে ঘুরে চলে আসবেন। মানে তাহলে সেই সিপিএম যারা শূন্য হয়ে গেছে তাদের অবস্থান কি? তার কারণ সায়ন যিনি পেশায় আইনজীবী, এই এফআইআরটা কিন্তু ময়দান থানায় প্রথম তিনিই করেছিলেন। ব্যাপার হচ্ছে ওই বলে না, কিছু নেই তাতে কিছুই ভালো। হারানো মাটিতে একটা সোনা খোনার মতন কাজ করছে, আর কিছুই না, কিছুই লাভ পাবে না। কিন্তু এই সিপিএম, এই তৃণমূলের একটাই বক্তব্য যে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে, হিন্দু মুসলিমের বিভাজন করাচ্ছে, এখানেই চাকরি নেই, স্বাস্থ্য পরিকাঠামো একদম শেষ,
সেই রাজ্যে খাদ্য বস্ত্র বাসস্থানের কথা না বলে বিজেপি শুধু ধর্ম নিয়ে খেলছে। আপনি একটা কথা বলুন, এই সচ্চার কমিটির রিপোর্টটা 2011 সালে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি ক্ষমতায় আসলেই পেশ করব, করেছেন কি আজ পর্যন্ত? সেখানে আপনি ইউপিতে যান, যোগীজি পেশও করে দিয়েছে, পাশ হয়ে গেছে। সেই জায়গাটা থেকে কে মুসলিমদেরকে সামনে রেখে রাজনীতি করছে সেটা ভাবতে হবে। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি হিন্দুদের কথা বলে, ভারতীয় জনতা পার্টি নিজের সংস্কৃতিকে বিশ্বাস করে, ভালোবাসে, সেই বলেও কিন্তু অন্য ধর্মকে আঙুল তুলে বলে না যে এখান থেকে চলে যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যতটা পরিকল্পনা এনেছেন, যে কোনো জিনিস সেই কাজের ভিতরে প্রতিটা জিনিসে মুসলিমরা কি রেশন পাচ্ছে না, ঘর পাচ্ছেন না, জল পাচ্ছেন না, ইলেকট্রিসিটি পাচ্ছেন না, তাহলে কি করে এনারা এই কথাটা বলেন? নেবার সময় আমরা সব নেব, কিন্তু দেওয়ার সময় আমরা কিছুই দেব না, এটা হতে পারে না। আঙ্গুল তুলে বলতে খুব ভালো লাগে যে ভারতীয় জনতা পার্টি হিন্দুর কথা বলে, ভারতীয় জনতা পার্টি মুসলিমের ভাগ করে। গুজরাটে কি মুসলিম নেই? ইউপিতে মুসলিম নেই? বিহারে মুসলিম নেই? কোথায় নেই আপনি আমায় বলুন। কোন জায়গায় মুসলিমকে তাড়িয়ে দিচ্ছে আমায় দেখান। ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গে মাটিতে ভোট করার জন্য আমাকে বাংলাদেশ থেকে লোক নিয়ে সেখানে ভোট করাতে হবে, এটা মেনে নেওয়া যাবে না। এসআইআরকে দিয়ে 12টা স্টেটে এসআইআর হচ্ছে, কোনো জায়গাতে এরকম প্রতিবাদ হচ্ছে না, পশ্চিমবঙ্গে কেন? কিসের এত ভয়? কিসের এত ভয় মমতা ব্যানার্জি? উনি জানে এই ভোট ব্যাংক না থাকলে ওনার ভোট হবে না। মানে এই রোহিঙ্গা ভোটের ওপর দাঁড়িয়েই তার বেশ একদম নিশ্চিত। প্রতিটা হিন্দু বেল্টের মধ্যে উনি রোহিঙ্গাগুলোকে ঢুকিয়ে দিয়েছেন নিজে ভোট ব্যাংক হিসাবে ইউজ করার জন্য। সল্টলেকে মাটিতে গিয়ে দেখুন, মসজিদ তৈরি হয়ে গেছে 4000 স্কোয়ার ফিটের উপরে। কি করে হলো? অথচ ওখানে 4000 স্কোয়ার ফিটে মন্দির করা যাবে না, কিন্তু সরকারি একটা বেসরকারি জমিতে দখলদারি করে রোহিঙ্গা বস্তি শুরু হয়ে গেল, সেখানে মাঝখানে দাঁড়িয়ে এসি মসজিদ বানিয়ে দেওয়া হলো। আর প্রতিটা শুক্রবার 2 সাইড দিয়ে খাল বন্ধ করে ওখানে নামাজ পড়ানো হয়। কাকে ভয় খাওয়াচ্ছে মমতা ব্যানার্জি? কি বলতে চাইছে? বিধাননগরের মানুষ, তোমরা যদি বিজেপিকে ভোট দাও আমরা তোমাদের ভোট দিতে দেবো না। আমি দাঁড়িয়ে আছি মাটিতে, চ্যালেঞ্জ করে বলছি মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে ভোট আটকাবে, কোনো সিআরপিএফ লাগবে না, মানে আমি নিজে দাঁড়িয়ে ভোট করাবো। আপনি সরাসরি চ্যালেঞ্জ? একদম নিশ্চিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে বিএসএফ সিআইএসএফ এদের কাছে যাবেন না, একদম খুব বাজে কোট আনকোট তিনি বাজে ইঙ্গিত দিয়ে বলছেন এরা মহিলাদের ধরে। এটাই তো ওনার শিক্ষা। উনি যখন খুশি অ্যাডভোকেট হয়ে যান, উনি যখন খুশি ডক্টর হয়ে যান, উনি যখন খুশি পিএইচডি হয়ে যান। আমি তো আজ পর্যন্ত না যাত্রাই বুঝতে পারলাম না। আমি তো অন মিডিয়া বলেছিলাম যে মমতা ব্যানার্জির জায়গা মমতা বেগম লিখতে বলুন, মমতা ব্যানার্জির জায়গায় মমতা বেগম লিখতে বলুন। উনি মমতা ব্যানার্জি হতেই পারেন না। কোনো জায়গায় হয়তো ভুল ভ্রান্তি হয়েছে, বা হসপিটালে বা ঘরে। একদম শেষ প্রশ্ন করব, 26-এর নির্বাচনটা যেহেতু আসন্ন, 26-এর নির্বাচন যেহেতু একদম আসন্ন, সেখানে দাঁড়িয়ে বিজেপির মধ্যেও আমি একদম একটা নিউট্রাল প্রশ্ন করছি পীযূষদা, বিজেপির মধ্যেও এখনো রাজ্য যে কমিটি সেটাও এখনো গঠন হয়নি। সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কিন্তু এই ভোট প্রক্রিয়া নিয়ে অনেকটাই এগিয়ে। সেভাবে বিজেপি কি লড়াইটা ময়দানে দিতে পারবে? 294টা সিট, সেখানে সেইভাবে লড়াইটা করতে পারবে? 52,000-এর উপর বিএলএ দেওয়া হয়েছে। 2011 সালে মমতা ব্যানার্জির দল 52,000 বুথে এজেন্ট দিতে পেরেছিল কিনা তো সন্দেহ। আগামী দিন পশ্চিমবঙ্গে মাটিতে আমি কোনো লোককে বলবো না বিজেপিকে ভোট দেবেন। নিজেকে সুরক্ষিত যদি মনে করেন, নিজের সুরক্ষা যদি মনে করেন, নিজের বাচ্চাদের ভবিষ্যৎ যদি মনে করেন, তাহলে ভেবে শুনে ভোট দেবেন। এটাই আমার সকলের কাছে আবেদন। সকলকে নমস্কার। অসংখ্য ধন্যবাদ পীযূষদা, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন। নমস্কার।